আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্যাংকিং টার্মস। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব টিএফএফই এর বিভিন্ন টার্মস গুলোর মধ্যে সম্পর্ক, পার্থক্য, কাছাকাছি ওয়ার্ডগুলো যেগুলো আমাদের কনফিউশন হয় এগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথম যে বিষয়টা আমরা জানব সেটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স এবং ওপেন অ্যাকাউন্ট। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যে পেমেন্ট পদ্ধতিতে এই দুইটা খুব প্রচলিত। যে প্রধান 4টা পেমেন্ট পদ্ধতি আছে তার মধ্যে এই দুইটা। তো চলুন আমরা সংক্ষেপে জেনে নেই ক্যাশ ইন অ্যাডভান্স কি এবং ওপেন অ্যাকাউন্ট কি। আচ্ছা, ক্যাশ ইন অ্যাডভান্স কি? অ্যাডভান্স শব্দ থেকে আমরা বুঝি যে কি করবে ক্রেতা পণ্য পাওয়ার আগেই বা পূর্বেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করবে বিক্রেতাকে। আর ওপেন অ্যাকাউন্ট এটা মনে রাখতে হবে যে ক্যাশ ইন অ্যাডভান্সের বিপরীত হচ্ছে ওপেন অ্যাকাউন্ট। ক্যাশ ইন অ্যাডভান্সে ক্রেতা বিক্রেতাকে প্রথমে টাকা দেয়। ওপেন অ্যাকাউন্টে বিক্রেতা আগে তার পণ্য পাঠাবে, তারপরে ক্রেতা টাকা দিবে। অতএব দুই ক্ষেত্রেই কিন্তু দুইজনের ঝুঁকি রয়েছে। একদিকে বিক্রেতার ঝুঁকি, আরেকদিকে ক্রেতার সুবিধা। এইবার আমরা জানবো ডকুমেন্টারি কালেকশন এবং লেটার অফ ক্রেডিট সম্পর্কে। তো ডকুমেন্টারি কালেকশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ব্যাংক শুধুমাত্র ডকুমেন্ট হস্তান্তর করবে। এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট আর একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। এই দুইটা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, দেখে নিতে পারেন। তো এই দুইটা পদ্ধতিতে কি হয়, ডকুমেন্টারি কালেকশনে লেনদেন হয়ে থাকে। তো এখানে প্রসেসটা বলে রাখি, এটা বোঝার সুবিধার্থে, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যে রপ্তানিকারক পণ্য পাঠায়, রপ্তানিকারকের একটা ব্যাংক আছে, এই ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট আমদানিকারকের কাছে, আমদানিকারকের যে ব্যাংক আছে এখানে পাঠায়। আবার বলি, রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের নিকটে কি করে, ডকুমেন্ট পাঠায়। এখন আমদানিকারকের ব্যাংক কি করবে, এই ডকুমেন্ট সেই আমদানিকারককে দিবে। কিভাবে দিবে? নির্দিষ্ট শর্ত মেনে দেবে। ওই যে ডি আর ডিপি, এই দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা মেনে সে কি করবে, ডকুমেন্ট সংগ্রহ করবে এবং ডকুমেন্ট পেয়ে সে তার পণ্য ছাড়িয়ে নিতে পারবে। এটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। আর এলসি আমরা সবাই জানি, এলসিতে কি হয়, এখানে ব্যাংক পেমেন্টের নিশ্চয়তা দেয়, দুই পক্ষই ঝুঁকিমুক্ত থাকে। আচ্ছা, মেইন যে এই দুইটার মধ্যে পার্থক্য সেটা হচ্ছে একটা খুবই ঝুঁকিপূর্ণ, আরেকটা নিশ্চয়তা দেয় ঝুঁকিমুক্ত। একটাতে খরচ অনেক বেশি এলসিতে, আরেকটাতে খরচ তুলনামূলক কম। একটা ছোট ধরনের লেনদেনে ব্যবহৃত হয়, আরেকটা বড় ধরনের লেনদেনে ব্যবহৃত হয়। এবার আমরা জানবো যে কমার্শিয়াল ইনভয়েস এবং প্রোফর্মা ইনভয়েস সম্পর্কে। গত পরীক্ষার ঠিক আগের দিন আমি একটা পার্থক্য নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। সেখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন কমন এসেছিল, তার মধ্যে এটা একটা ছিল। তো গত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, এই পরীক্ষায় সে প্রশ্নগুলো কিন্তু আসবে না। মোটামুটি বলা যায় যে 99% আসবে না, 1%, দুই একটা কদাচিৎ প্রশ্ন পাইতে পারেন রিপিট হয়েছে এরকম। তো যারা শর্টকাটে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তারা কি করবেন, 99-এর যে কোশ্চেন গুলো আছে এগুলো বাদ দিয়েই পড়ার চেষ্টা করবেন। 96 থেকে 98 এই প্রশ্নগুলো দেখবেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবেন, উল্লেখযোগ্য টার্মস গুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না, পাস হয়েই যাবে। আচ্ছা, এবার আমরা পড়ায় চলে আসি যে কমার্শিয়াল ইনভয়েস এবং প্রোফর্মা ইনভয়েস এই দুইটার মধ্যে পার্থক্য কি। তো প্রোফর্মা ইনভয়েসটার কথাই প্রথমে বলি, এটা হচ্ছে একটা প্রাথমিক চালান। আপনি একজনের কাছে থেকে একটা পণ্য নেবেন, তো সে কি করবে, যে পণ্য বিক্রি করবে সে আপনার কাছে একটা চালান পাঠাবে। সেই চালানের ভিতর লেখা থাকবে পণ্যটা সম্পর্কে, পণ্যর দাম সম্পর্কে, কি শর্তে সে পণ্য দিতে চায়। এটা হচ্ছে প্রোফর্মা ইনভয়েস, প্রাথমিক চালান, এটার কোনো স্বীকৃতি নাই, এটা একটা দর কষাকষির চালান। ঠিক আছে। আর কমার্শিয়াল ইনভয়েসটা কি? কমার্শিয়াল ইনভয়েসটা হচ্ছে দর কষাকষির পরে চূড়ান্ত চালান। এখানে কোনো পরিবর্তন করা যাবে না, আপনি সব শর্ত মেনে এই চালান ঠিক করেছেন, মানে এই চালানে আপনি এগ্রি। যখন এটা কাস্টমসে আসবে তখন এই চালান অনুযায়ী অর্থ পরিশোধ করে আপনি পণ্য ছাড়িয়ে নেবেন। কমার্শিয়াল ইনভয়েসটা কি? চূড়ান্ত বিক্রয় চালান। এটি
অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়, চূড়ান্ত লেনদেনের নথি। আর প্রোফর্মা ইনভয়েসটা পরিবর্তন হয়। কমার্শিয়াল ইনভয়েস আইনগতভাবে বাধ্য আপনি, আর প্রোফর্মা ইনভয়েসে কোনো বাধ্য না। আমি দেখি শর্তগুলো, দেখি ভালো লাগছে আমার, আমি নিতেও পারি, এতে আমি এগ্রি হতেও পারি, নাও হতে পারি। কমার্শিয়াল ইনভয়েস শুল্ক হিসেবের জন্য ব্যবহৃত হয়, কিন্তু প্রোফর্মা ইনভয়েস শুল্ক হিসেবের জন্য ব্যবহৃত হয় না। কমার্শিয়াল ইনভয়েস ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সংগ্রহে ব্যবহৃত হয়, প্রোফর্মা ইনভয়েসে তা হয় না। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। রিভোকেবল এলসি এবং ইরিভোকেবল এলসি, এই দুটা সম্পর্কে আমরা জানব। তো এই দুইটা শব্দ থেকে কিন্তু হালকা ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে রিভোকেবল আর একটা ইরিভোকেবল, একটা বাতিলযোগ্য আর একটা বাতিলযোগ্য নয়। তো বাতিলযোগ্য এলসি ভালো না বাতিলযোগ্য নয় এরকম এলসি ভালো? কোন ধরনের এলসি ভালো? আসলে বাতিলযোগ্য নয় এ ধরনের এলসি ভালো। এর পিছনে কারণ কি? মনে করেন আপনি রপ্তানিকারক, অনেক কষ্ট করে সবকিছু খরচ টরচ করে আপনি পাঠাইছেন আমদানিকারকের কাছে। এখন আমদানিকারক কি করে দিল? ওই এলসিটা বাতিল করে দিল। তাহলে আপনার যে খরচ, আপনার পরিশ্রম, আপনার সময় সবকিছু নষ্ট হয়ে গেল। তো এই জন্য কোন এলসিটা ভালো? ইরিভোকেবল এলসিটা ভালো। এখানে আপনি আগেই সব শর্ত, সব নিয়ম কানুন, এই সেই সবকিছু সম্পর্কে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, রাজি হবেন, তারপরে ব্যাংকের মাধ্যমে কি করবেন? পেমেন্ট দিয়ে আপনি পণ্য বুঝে নেবেন। এখানে আমদানিকারক, রপ্তানিকারক দুইজনেই ঝুঁকিমুক্ত এবং লাভবান হলো। কিন্তু রিভোকেবল এলসিতে কোনো এক পর্যায়ে হঠাৎ কি হলো? আন্তর্জাতিক আইন কানুন চেঞ্জ হয়ে গেল। তারপরে হতে পারে অর্থের সংকট, হতে পারে ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি, বিভিন্ন কারণে হয়তো কি হলো? আমদানিকারকের মন ঘুরে গেল। তখন সে কি করবে? বলবে যে বাতিল, এই এলসি আমার লাগবে না। তখন রপ্তানিকারক বিপদে পড়ে যাবে। তো এই দুইটার মেইন পার্থক্য আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরে মানে পড়ালেখার ভাষায় যদি বলি, যে একটা হলো সহজে বাতিলযোগ্য আর একটা বাতিলযোগ্য নয়। একটা বিক্রেতার জন্য নিরাপদ, যেটা ইরিভোকেবল এলসি বিক্রেতার জন্য নিরাপদ, এবং রিভোকেবল এলসিটা ঝুঁকিপূর্ণ। ব্যবহারযোগ্যর দিক থেকে রিভোকেবল এলসি খুব কম ব্যবহৃত হয়, কারণ তুমি যখন ইচ্ছা তখন বাতিল করে দিবা, এরকম এলসি দিকে কমই মানুষ যাবে। আর ইরিভোকেবল এলসিটাই বেশি ব্যবহৃত হয়। আইনি বৈধতার ক্ষেত্রেও ইরিভোকেবল এলসি খুবই দৃঢ়, রিভোকেবল এলসি ততটা নয়। ঝুঁকির দিক থেকেও রিভোকেবল এলসি তে কি হয়? ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ থাকে, কোনো সমস্যা নাই, ব্যাংক সেই দায় নেয়। আর রিভোকেবল এলসি তা নয়, ব্যাংক এখানে কোনো দায় নিবে না। সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। আপনাদের সাথে আরো অনেক কথা বলার ছিল, কিন্তু সময় হলো না। ইনশাল্লাহ আগামীতে বলবো। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে সাপোর্ট দিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।